বাতাসা কিভাবে তৈরি হয়? বাতাসা নামটির সাথে আমরা ছোট থেকে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকেই পরিচিত, কিন্তু আজকের দিনেও এই বাতাসা তৈরির পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। খুব অভাব। একবেলা খেলে ৩ বেলা খেতে পাই না। তো কী করব? কোনো উপায় নেই। আমাদের এই পাড়ায় আমি জন্মের পর থেকেই আমি দেখি এখানে বাতাসা মিষ্টি তৈরি হয়। আমার এখন বয়স তো ৬২ বছর বয়স। কিন্তু উপায় নেই। তাও আমি এই কাজ করেই আমার সংসার চলছে। এই বাতাসা আমাদের প্রত্যেকের বাড়ির পুজোতে এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয়। সেই বাতাসা তৈরির আসল রহস্যটা কি সেটা জানলে অবাক হবেন। অরিজিনাল বাসা খেতে গেলে ৳২৫০ কেজি পাবো। যদি বলে আমি অরিজিনাল গুড়ের বাসা খাবো, সেন্ট পাবো গুড়ের। আজ থেকে ৫০ বছর আগে যেই মাল তৈরি হতো। এই বাতাসা তৈরি করতে কতটা কষ্ট আছে আর কতক্ষণ সময় লাগে জানলে চমকে উঠবেন। তারপরে এগুলো বাতাসা কাটতে গেলে কম করে ধরেন মোটামুটি ১২ ঘন্টা লাগবে। ১০০ কিলো বাতাসা তৈরি করতে মোটামুটি ১২ ঘন্টা সময় লাগবে। যেই বাতাসা প্রত্যেকের বাড়ি ঠাকুর ঘরে পৌঁছে যায়, সেই বাতাসাই এই কারখানায় একা নিজের হাতে কিভাবে তৈরি করছে। মোটামুটি সকালে কটা থেকে কাজ শুরু করেন আর কটা পর্যন্ত রাত চলে? সকালে ভোর ৪টার সময় আমরা উনুনে আগুন দিই। কারণ আমাদের কাজ করতে করতে হ্যাবিট হয়ে গেছে, তো আমরা ভোর ৪টার সময় উনুনে আগুন যদি না দিই, উনুনটা ধরতে ধরেন মোটামুটি ১.৫-২ ঘন্টা লাগে। এই জিনিসপত্র গুছাতে টুছাতে রেডি ফেডি করতে ঘন্টা ২ মতো সময় চলে যায়। তারপর তো মাল প্রোডাকশন তৈরি হবে। এই আমরা ধরেন যদি বাজার যদি ভালো থাকে ৪টা-৫টা অবধি করি। হ্যাঁ, না কখনো ৩টে অবধি করি, কখনো ২টো অবধি করি। বাজারের পরিস্থিতি বুঝি। কোনোদিন হলো না, কোনোদিন লোকসানও হলো। ঠিক আছে? এই হলো আমাদের বিজনেসের এখন পরিস্থিতি। তবে বিজনেস বর্তমানে খুবই খারাপ। এবার কখনো ধরেন ১ ঘন্টা কম লাগলো, কখনো ১ ঘন্টা বেশি লাগলো। ওটা স্টিমের উপর নির্ভর করে এবং শরীরের তাগত টেম্পারেচারের উপরে সে নির্ভর করে। এবার দেখা গেলো ৬০-৭০ কিলো ৫০ কিলো বাতাসা বানিয়ে আমার শরীরটা কমজোর লাগছে। আমি তাল ঠিক রাখতে পারছি না। হ্যাঁ, আগুনের সামনে থাকতে হয়। যাযাবর টিভির পক্ষ থেকে আপনাদের জন্য আমরা পৌঁছে গেছি আরও একটি নতুন জায়গায়। বাইরে থেকে দেখে সাধারণ মনে হলেও এই দেওয়ালের কালো দাগ আর ভেতর থেকে বেরিয়ে আসা বাতাসার গন্ধ প্রমাণ করছে এটি হলো বাতাসার কারখানা। আর আজকে আমরা জেনে নেব এই বাতাসা কারখানায় ঠিক কিভাবে তৈরি হয়। বাতাসা তৈরি হয় চিনি দিয়ে, গুড় দিয়ে। বাতাসাটাকে আগুনে ফুটিয়ে পাক করে সেটাকে বীজ এনে তারপরে বাতাসাটা আমরা পাটির ভিতরে লাঠি দিয়ে মানে মেরে ফেলি। ফেলার পরে বাতাসাটা আস্তে আস্তে শক্ত হয়ে গঠন হয়। যখন শুকিয়ে যায় তখন আমরা বাতাসাটা তুলে আমরা বস্তায় রাখি। তারপরে যখন কাস্টমার আসে দরদাম করে আমরা বিক্রি করি। যখন যেরকম রেট থাকে বাজার অনুপাতে বুঝে আমরা বাতাসাটা বিক্রি করি। কতটা অনুমান কি দিতে হয় বা কতক্ষণ টোটাল একটা বাতাসার একটা কোয়ান্টিটি অনুযায়ী তৈরি হতে কতটা কি সময় লাগে একটু যদি বলেন? বাতাসা ২ কিলো চিনির পাক দিলে মোটামুটি ধরেন ৭ থেকে ৮ মিনিট, কখনো ৫ মিনিট, এটা স্টিমের উপর পাকটা নির্ভর করে। স্টিম যত বেশি হবে তত তাড়াতাড়ি পাকটা তৈরি হবে এবং তত তাড়াতাড়ি মালটা তৈরি হবে। এবার সেটাকে ঠান্ডা করে ফেললে হবে না। সেটা গরম গরম অবস্থায় বীজ তুলে সেটাকে আমরা পাটির ভিতরে ফেলে, টিনের ভিতরে ফেলে, লাঠি দিয়ে মেরে ফেলে ফেলতে হয় একটা করে। তারপরে বাতাসা শুকাবার একটা টাইম আছে। সেই টাইম হলে আমরা বুঝতে পারি। আমরা তখন তুলে বাতাসাটাকে তুলে আমরা বস্তার ভিতরে রাখা হয়। এবার ধরেন কেজি প্রতি ২০০, ২৫০, ৩০০ গ্রাম গুড় লাগে। ১ কেজি চিনিতে ২৫০-৩০০ গ্রাম গুড় লাগে। একদম পিওর খালি গুড় দিয়ে বাতাসা ফুলবে না, চিনি দিতেই হবে। এবার গুড়ের মধ্যে ধরেন কোনোটা গুড়ে একটু তাগত বেশি থাকে, কোনোটা একটু তাগত কম থাকে। ওই জন্য আমরা ওই উনুনের ভিতর পাক দিলে আমরা যখন তৈরি করি তখন বুঝতে পারি যে কতটা করে এই চিনিতে গুড় খাবে। তখন আমরা সেই পরিমাণ বুঝে তখন আমরা গুড় দিয়ে সেই মালটাকে তৈরি করি। এবার গুড় ছাড়াও তৈরি হয়। আর যখন আমি বাতাসা কারখানা তৈরি করি আমি তখন তার আগে লোকের কারখানায় কাজ করতাম। হ্যাঁ, বাতাসার মিষ্টি কারখানায় আমি কাজ করতাম। তখন আমার ৮ বছর বয়স। তখন আমাদের খুব অভাব। একবেলা খেলে ৩ বেলা খেতে পাই না। তো কী করব? কোনো উপায় নেই। আমাদের এই পাড়ায় আমি জন্মের পর থেকেই আমি দেখি এখানে বাতাসা মিষ্টি তৈরি হয়। আমার এখন বয়স তো ৬২ বছর বয়স। কিন্তু উপায় নেই। তাও আমি এই কাজ করেই আমার সংসার চলছে। একদিন কারখানা আমার মোটামুটি ভালোই বড় ছিল। ৮-১০ খানা কর্মচারী ছিল।
কর্মচারীরা নিজের খুশি মতো কাজে আসতো, নিজের খুশি মতো প্রোডাকশন করতো, মালিককে অতটা গণ্য করতো না। এই কারণে নানান রকম বিরক্তিতে আমি কারিগর ছেড়ে দিয়েছি বা তারাও চলে গেছে। তো সেই পর থেকে আমরা স্বামী স্ত্রী দুজন মিলেই আমরা এই কাজ করে আমাদের সংসার বাঁচে। তো বর্তমানে এই বাজার পরিস্থিতি, দুর্মূল্যের বাজার, সব কিছুই দেখা যাচ্ছে বাজার মন্দা। তো সেখানে এখন এই বাতাসার এই বাজারের পরিস্থিতি কেমন? বাতাসার পরিস্থিতি দেখেন, বিজনেস সবসময়ই ভালো, সবসময় খারাপ, কিন্তু এটা নিজে বুঝে করতে পারলে, প্রোডাকশন ঠিকমতো দিতে পারলে, মার্কেটে ঠিকমতো সাপ্লাই দিতে পারলে, তাহলেই তার 2 টাকার জায়গায় 4 টাকা রোজগার হবে। আর সে যদি খাটতে না পারে, সে যদি পরিশ্রম করতে না পারে, সে যদি গুরুত্ব দিতে না পারে, সে যদি সময় দিতে না পারে, তাহলে তার ওরকমই ধরেন কোনো দিন 200 হবে, কোনো দিন 400 হবে, কোনো দিন 100 হবে, কোনো দিন 500 হবে, কোনো দিন হলো না, কোনো দিন লোকসানও হলো। ঠিক আছে? এই হলো আমাদের বিজনেসের এখন পরিস্থিতি। তবে বিজনেস বর্তমানে খুবই খারাপ, কিন্তু এর মধ্যে আমাদের কম্পিটিশন করে বাঁচতে হয়। এই বর্তমানে যদি আপনার থেকে কেউ বাতাসা পাইকারি মূল্যে নিতে চায়, তো সেটা কি মূল্য আছে একটু যদি বলেন? সেটা এখন আমাদের চিনি যে এখন বর্তমানে যা দাম আছে, অরিজিনাল হিসাবে আমাদের 62 টাকা কেজি বেচা উচিত। কিন্তু এখন বর্তমানে প্রোডাকশন নানান জায়গায় কারখানা তৈরি হয়ে গেছে, কম্পিটিশন এসে গেছে। আমাদের 62 টাকা পড়তে আসে, সেটা আমরা এখন তো 60 টাকা বিক্রি করি। উপায় নেই। এবার আমি যদি 62 টাকা বেচতে যাই, তাহলে আমার ঘরে মাল জমে যাবে, মাল ভেঙে যাবে, মাল ড্যামেজ হয়ে যাবে। ওটাকে আবার ফের গালিয়ে খরচা করে মালটা তৈরি করতে হবে, খাটনি ডবল হবে। তো ওই কারণে যে এই কম্পিটিশন করতে এই করতেই কেজিটা কি ওই যেটা বললেন গুড়ের বাতাসা আর মিছরি দুটোর কি একই? না, মিশ্রি পদ্ধতি আলাদা। মিশ্রি চিনি থেকে তৈরি হয়। এবার চিনিটাকে ফিল্টার করে, রিফাইন করে, মেডিসিন মতো দিয়ে চিনির ভিতরে কোনো রকম যদি কোনো বিষাক্ত জিনিস থাকতেই পারে, সেটাকে আমরা ফিল্টার করে নোংরা বের করে পরিষ্কার করে তারপর সেই মিষ্টিটা তৈরি হয়। কেন, মিষ্টি তো বাচ্চারা খায়। মিছরিটাকে জাল দিয়ে হ্যাঁ, প্রসিজারটা ওরকমই হয়? হ্যাঁ, না, ওটা মিষ্টির প্রসেস আলাদা, বাতাসার প্রসেস আলাদা। মিষ্টিতে পুঁজি লাগে বেশি, আর বাতাসায় পুঁজি লাগে কম। বাতাসা তো দু ধরনের হয়, একটা সাদা বাতাসা, একটা হচ্ছে হলুদ বাতাসা। তো এই সাদা আর হলুদের মধ্যে পার্থক্যটা কি? সাদা হলুদের মধ্যে পার্থক্য বলতে, যেটা নাকি সাদা বাতাসা সেটা একদম পিওর চিনি দিয়ে তৈরি হবে। ওটার মধ্যে কোনো গুড় ফুড় কোনো কিছু পাইল হবে না, যে জন্য ওই বাতাসাটা ওই কারণের জন্য পুরো সাদা হয়। আর এই যেটা আমাদের গুড়ের বাতাসা হয়, লাল বাতাসা হয়, সেটাকে একটু গুড় দিতে হয়। গুড় না দিলে সেই বাতাসাটা লাল হবে না। আর এখন তো সব বর্তমানে কেমিক্যালের যুগ হয়ে গেছে, অরিজিনাল মাল কে খায়? পয়সার জন্য অরিজিনাল মাল খেতে পারে না। খাবারে অনেক সময় মিশিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবার অরিজিনাল বাসা খেতে গেলে 250 টাকা কেজি পড়বে। যদি বলে আমি অরিজিনাল গুড়ের বাসা খাবো, সেন্ট পাবো গুড়ের, আজ থেকে 50 বছর আগে যেই মাল তৈরি হতো, সেই মাল খেতে গেলে 250 টাকা কেজি পড়বে। এবার কোথায় 60 টাকা কিলো আর কোথায় 250 টাকা কিলো। এই লোকে পয়সার জন্য খেতে পারে না, আর দোকানদারও নিয়ে এসে বেচতে পারে না, আর তাদেরও বিক্রি হয় না, আর আমরাও প্রোডাকশন করতে পারি না। এই হলো কারখানার পরিস্থিতি। গুড়ের বাতাসা আর সাদা যে চিনি বাতাসা বললেন, দুটোরই কি কেজি 60 টাকা করে? না, ওটা ধরেন কখনো ধরেন কেজিতে 4 টাকা 5 টাকা বেশি থাকে, কখনো 2 টাকা। গুড়েরটা 4 টাকা 5 টাকা বেশি? না, ইয়ে, চিনিটা? সাদাটা। সাদাটা। এইসব দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখছে বা আপনার কারখানায় আসতে চায় বা আপনার থেকে পাইকারিতে বাতাসা কিনতে চাচ্ছে, তারা কিভাবে আপনার কারখানায় এসে পৌঁছবে? আপনার কারখানার নামটা আর কোন টাইম থেকে কোন সময় পর্যন্ত আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে, এসে পাবে? আর কিভাবে আপনার কি সুবিধা দিচ্ছেন তাদেরকে, মানে সেই মালটা পৌঁছে দেওয়ার জন্য কোনো সুবিধা কি দিচ্ছেন, না তাদের নিজস্ব গাড়ি বা কিছু নিয়ে আসতে হবে, সেটা একটু বলবেন? তারা যদি এখান থেকে এসে নিয়ে যায় তো কুইন্টালে 200 টাকা কম পাবে। আর যদি বলে আমাদের জায়গায় পৌঁছাতে হবে, তাহলে কুইন্টালে 200 টাকা তো বেশি পড়বে। একটা ক্যানিং খরচা আছে, সেই ক্যানিং খরচা ওনারই যাবে। উনি যদি কষ্ট করে সময় দিয়ে এখানে আসতে পারে, তাহলে কেজি প্রতি 2 টাকা কম পাবে। আর যদি বলে আমার সময় নেই, আমার ওখানে মাল পৌঁছানোর কী ব্যবস্থা আছে, তাহলে এখান থেকে ক্যানিং খরচা যা লাগে সেটা ওনার দিতে হবে। এবং অনেক দূর যদি হয়, সে দূরের যা ভাড়া হবে সেই বুঝে একটা কেজি প্রতি বলে দেবো যে এই রেট পড়বে। এবার যদি এখান থেকে মনে করেন 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে হয়, সেটাও আমরা বলে দেবো এখান থেকে এই কস্টিং পড়বে আপনি যাওয়ার, ওখানকার পৌঁছাবার। কারখানা আসতে গেলে কিভাবে আসবে সবাই? এখানকার যদি দূরের লোক হয়, ধরেন মনে করেন কৃষ্ণনগর, বহরমপুর, লালগোলা, উড়িষ্যা, দিল্লি, কুচবিহার আসতে গেলে, এখানে বাইরের থেকে আসতে গেলে প্রথম তো কলকাতা স্টেশনে এসে নামতে হবে বা শিয়ালদা স্টেশনে নামতে হবে। ওখান থেকে এসে
ট্রেন ধরতে হবে, মেন লাইনের ট্রেন ধরতে হবে, যেই ট্রেন, কৃষ্ণনগর লাইনে রানাঘাট লাইনে হ্যাঁ, রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলা, শান্তিপুর। কাঁচাপাড়া নামতে হবে না হালিশহর? হ্যাঁ, অনেকেই বলে সেটা, এটা হালিশহর, যেহেতু হালিশহর থেকে আসাটা কি সুবিধা হবে না কাঁচাপাড়া থেকে? হ্যাঁ, সেটা কাঁচাপাড়া নামলেও সুবিধা হবে, হালিশহর নামলেও সুবিধা হবে। স্টেশন থেকে দূরত্ব একই। হালিশহর স্টেশন থেকে ধরেন 2 কিলোমিটার, কাঁচাপাড়া স্টেশন থেকে ধরেন 2 কিলোমিটার। এবার যার যেখানে সুবিধা হবে সে সেখান থেকে নেমে আসতে পারবে। আচ্ছা, আপনার কারখানাটার এক্সাক্ট অ্যাড্রেসটা বলে দেবেন। এটা হলো হালিশহর, মনসাতলা, বাতাসাপাড়া। হ্যাঁ, আপনার কারখানার নাম? কারখানা হলো শীতলা সুগার ক্যান্ডি। শীতলা সুগার কেন? হ্যাঁ, আমি মানে দূরে দূরে গিয়ে প্রোডাক্ট বসাই। তো এই লাইনে যদি 10 রকম কাজ যদি থাকে, 9 রকম কাজে আমি জানি। এবং আমি আগে একটা ফ্যাক্টরিতে আমি কাজে গিয়েছিলাম, মায়না, তার সাথে আমার, মানে টোটাল ফর্মুলাটা আপনি শিখিয়ে দিয়ে আসেন সেই ফ্যাক্টরিতে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাকে যদি কেউ যদি বাইরের থেকে এসে হায়ার করে নিয়ে যায়, হুম, আমি আগে গিয়ে জায়গা দেখব, হুম, ওনার ওই জায়গায় হবে কি না, হুম। বা ইনি কারখানা করে এনার তো চালাবার মতো ক্যাপাসিটি আছে কি না, বা উনি সাপ্লাই করতে পারবে কি না, সেই বুঝে তারপরে আমরা ওনাদের পরামর্শ দেই। তারপরে উনি যদি এগ্রি থাকে, আমি হাইকোর্টে বসে ডিট করি। হাইকোর্টে আচ্ছা, বসে সেক্ষেত্রে আপনার মনে মজুরি চার্জ কত আছে? মানে আপনার মজুরি শেখানোর চাষ, জন্য? মজুরি আমি তো কোথাও কাজে যাব না, আমি এমনি কাজ, কারখানা তৈরি করে চালু করে মানে মাল, শেখানোর হ্যাঁ, চার্জেসটা কি হবে? সেটা জায়গার পরিস্থিতি জায়গার বুঝে, পরিস্থিতি বুঝে তারপর নিয়ে হ্যাঁ, আসা। সেটা এখন এই মুহূর্তে কিছু বলা যাবে না এটা। কার কতটুকু ক্যাপাসিটি, কার কতটুকু হুম, দম, হুম, কে কীরকম ধরনের ফ্যাক্টরি করতে চায়। চায়, সে বুঝে ওটা বাজেট হয়। তারপরে আমাদের যখন কন্ট্রাক্ট হবে, হুম, 50% প্রথম অ্যাডভান্স জমা দিতে হবে। তারপর যখন ফ্যাক্টরি, কারখানা যখন মোটামুটি তৈরি হয়ে আসলো, হুম। এবার প্রোডাকশনের আগে যে আর 50 থাকবে, ওটা 1/2% দিতে হবে। তাহলে এই 3% হয়ে গেল। এবার 4% এই আমি প্রোডাকশন করে মালপত্র তৈরি করে দেখিয়ে দেবো, আর ব্যালেন্সটা তখন আমাকে দিয়ে দেবে, আমার ডিউটি শেষ। তারপরে যদি কোনো কাজে কোনো কিছু যদি কোনো হেল্ড আপ হয়, বা মাথায় খেলছে না, বা বুঝতে পারছে না, মাল ঠিকমতো তৈরি হচ্ছে না, সেই কারণের যদি সেই কারণের যদি আমার কাছে আসে, তাহলে আমি যাব, দেখিয়ে দিয়ে আসবো, যেগুলো নাকি হেল্ড আপ হচ্ছে সেগুলো দেখিয়ে দিয়ে আসবো। সেটা তখন একটা খরচা আমাকে দিতে হবে, কারণ আমি তো আমার নিজের ফ্যাক্টরি কাজ বন্ধ করে গেলে তো আমার তো অনেক লোকসান। তো সেই লোকসানের টাকা না পেলে তো আমি যাব না, ঠিক আছে? এবার দেখা গেলো আমার হাজার হাজার টাকা মাল নষ্ট হয়ে আছে, যাদের ধরেন শিখিয়ে দিয়ে এসেছি, দেখিয়ে দিয়ে এসেছি, তারা প্রথম তো মাল ঠিক করেছে, তারপরে গন্ডগোল হচ্ছে, গন্ডগোল এরা ধরতে পারছে না, অটোমেটিক মাল খারাপ হচ্ছে, তাহলে ফ্যাক্টরি বসে যাবে, কাজ বসে যাবে। তাহলে তখন আমার কাছে আসলে সে আমার খরচা আমাকে দিলে তারপরে আমি যাব, নাহলে যাব না। সেই খরচা আগে আমার এখানে দিয়ে যেতে হবে, তারপরে আমি যাব। আসা যাওয়া, খাওয়া খরচা, ট্রেন খরচা, যাবতীয় খরচাই ওনার, ওটা আমার না, ঠিক আছে? আমার কার্তিক মণ্ডল। কার্তিক মণ্ডল। এরকম সমস্ত নতুন ভিডিও দেখবার জন্য যে সকল দর্শক বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।